রাতে এলাহি আয়োজন করা হলো খাবারের। আলমগীর খেতে বসেছে। আজকে ফাইজানকে নিচে সবার সাথে বসে খেতে হচ্ছে। লতার বাবা নিজেই বললেন, মাস্টার এই বেলা আমার সাথে একসাথে বসে খাই। ফাইজান ইচ্ছে করছে না এখানে বসতে। উপরে খেলে তরু খাবার নিয়ে যেত। একবার তরুকে দেখতো। কেন জানি এই মেয়েটাকে দেখা ফাইজানের একটা অভ্যাস হয়ে গেছে। ওই গোমরা মুখের দিকে তাকালে ভাইজানের ইচ্ছে করে তরুকে বলতে, আর অল্প অপেক্ষা করো রাজকুমারী, এই রাক্ষসপুরী থেকে শীঘ্রই তোমাকে মুক্তি করব আমি। বলতে ইচ্ছে করে তরু, মাঝে মাঝে ভুল করে একটু হাসতেও পারো তো তুমি। বলতে ইচ্ছে করে আরও অনেক কথা, কিন্তু ভাইজান বলবে না, সেই পরিস্থিতি নেই তার। ভাইজান খেতে বসে দেখলো তরু এসেছে। এত দিন ধরে পর্যবেক্ষণ করে ভাইজান যত দূর বুঝেছে এদের ব্যাপারে, তাতে তরু এখানে খেতে আসবে এটা ভাইজানের জন্য কল্পনাতীত। কল্পনাতীত তরুর জন্য এখানে এসে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তরুর ছিল না। রাবেয়া মেয়েকে অনেক বকাবকি আদর অনুরোধ করে রাজি করিয়েছে এখানে আসতে। মেয়েটা দিন দিন কেমন জেদি হয়ে যাচ্ছে মনে হয় রাবেয়ার। নয়তো ওর বড় চাচা বলছে তার সাথে খাবার খেতে, অথচ তরু রাজি না আসতে। উল্টে বিরক্ত হয়ে বলল, মা এসব ঢং ভালো লাগে না আমার। একদিন এত আদর দেখাবে, এসব লোক দেখানো আদরের কি দরকার মা? আমি যেভাবে আছি সেভাবেই ভালো। আলমগীর নিজের এক পাশে তরুকে বসিয়েছে, অন্য পাশে লতা। বিগলিত হেসে তরুর প্লেটে লেগ পিস তুলে দিয়ে বলল, আম্মা যান, এখন থেকে প্রতিবেলা কিন্তু আমার সাথে বসে খাবার খাইবেন আপনি। আমি আমার দুই মেরে দুই পাশে নিয়ে খাবার খাবো। লতা বিরক্ত হলো বাবার কথা শুনে। এত আদিক্ষেতা করছে কেন বাবা? ভাইজান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে নীরবে। আমিনা রাগে ফেটে পড়ছে, কিন্তু কিছু বলতে পারছে না সবার সামনে স্বামীকে। খাওয়ার পর ভাইজান কোনো দিকে না তাকিয়ে চলে গেল। তরু খাওয়া শেষ করে উঠল। আলমগীর উঠে গিয়ে একটা সুটকেস এনে তরুর হাতে দিয়ে বলল, আম্মাজি, এটা আপনার জন্য। বেশি কিছু আনতে পারিনি, যেটুকু সামর্থ্য আমার। তরু বুঝতে পারছে না কী করবে। চাচির মুখের দিকে তাকিয়ে দেখে চাচির মুখ অন্ধকার হয়ে গেছে। সম্ভবত চাচি জানতো না এটা তরুর জন্য এনেছে। তরুর হাসি পেল। নেওয়ার ইচ্ছে ছিল না তরুর, কিন্তু চাচি আরেকটু অন্ধকার করতে মুচকি এসে সুটকেসটা নিল তরু। সাথে সাথে আমিনার চেহারা বিকৃত হয়ে গেল। তরু চলে যাওয়ার পর আমিনা আলমগীরের সাথে ঝগড়া শুরু করে দিল। আলমগীর বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবে না আমার আমিনা, আমার ভাতিজির প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার তো কোনো কিছুর অভাব দেইনি, তাহলে তোমার এত অসুবিধা কিসের? আমি আমার বুদ্ধিতে চলি, তোমার বুদ্ধিতে না। আমি রাগ করে চলে গেল। রুমে গিয়ে দেখে তরু রুমে গিয়ে দেখে মা এখনো আসেনি। সুটকেসের দিকে তাকিয়ে তরুর চোখ ভিজে গেল। আব্বা থাকলে তো এরকম কত সুটকেস তরু দেখতো। তরুর কেমন বুকটা শূন্য শূন্য লাগছে। আব্বাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তরুর। আব্বার গায়ের গন্ধ কেমন তরুর মনে নেই। হঠাৎ করে তরু আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। রাবেয়া মেয়ের কান্না শুনে ছুটে এলো। তরু মাকে জড়িয়ে কান্না করতে লাগলো। সপ্তাহখানেক কেটে গেল নির্ঝঞ্ঝাট। চাচার উপর তরু একটু একটু করে শ্রদ্ধা সম্মান পাচ্ছে। তবে চাচাকে তরু সেদিন সবচেয়ে বেশি ভালো লাগলো যেদিন আলমগীর তরুর মায়ের বিয়ের কথা উঠালো। রাতে তখন সবাই মিলে খেতে বসছে। রাবেয়া সবাইকে সব বেড়ে দিচ্ছিল। আলমগীর হাসতে হাসতে বলল, আর অল্প কয়েকদিন রাবেয়ার হাতে রান্না খেতে পারবো আমরা। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আলমগীর জানালো তরুর মামার সাথে আলমগীরের কথা হয়েছে রাবেয়ার বিয়ের ব্যাপারে। রাবেয়া পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল নিষ্পলক। তরুর কেমন একটা কষ্টকর অনুভূতি হতে লাগলো। রাবেয়া কিছুক্ষণ পর বলল, আমি কোথাও যাব না আমার মেয়েকে রেখে। স্বামী সংসার যদি ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ বিধবা করতো না আমাকে। আলমগীর বলল, তাই বলে তো আল্লাহর নিষেধ করেনি যে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না? সেই বিধানও তো আছে। আমার আর কোনো কিছু লাগবে না ভাইজান। আপনারা আমাকে না জানিয়ে এসব কথা কেন বলছেন আমি জানি না, তবে আমি কোথাও আর বিয়ে করব না। আলমগীর গম্ভীর হয়ে বলল, তোমার বাপ ভাই সবাই চায় তোমার নতুন একটা সংসার হোক। তাছাড়া তরু বড় হয়েছে, দুদিন পর বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। তোমার বাকি জীবন পড়ে আছে। বাকি জীবন তুমি কিভাবে কাটাবে?
তরু তো তোমার ছেলে না যে আজীবন তোমার কাছে থাকবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন, আজ না হোক কাল দূরে যাবেই। এখনো সুযোগ আছে তোমার, এই সুযোগ সবসময় থাকবে এরকম তো নাও হতে পারে। চাচার কথা তরু মাথায় ঢুকলো। চাচা ভুল কিছু বলেনি। মা শুধু তরুর কথা ভাবছে, নিজের জীবন নিয়ে কেন ভাবছে না। রুমে গিয়ে তরু মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, আমার কি যে আনন্দ হচ্ছে জানো। তোমার এরকম কষ্ট আমার আর ভালো লাগে না মা। তোমার নিজের একটা সংসার হোক, আমি মন থেকে চাই। আমি এখন বড় হয়েছি মা। মা, অনেক কিছু বুঝি এখন। রাবেয়া ছলছল নয়নে তাকে বলল, এতটা বড় হয়ে গেছিস যে মাকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে চাইছিস? তরু হেসে বলল, না মা, সরিয়ে দিচ্ছি না। তোমার একটা নিশ্চিত ভবিষ্যৎ দেখতে চাই। এই কচুরিপানার মতো ভেসে বেড়ানোর জীবন তোমার জন্য না। তুমি রানী হওয়ার জন্য জন্মেছ। এইভাবে ভেসে ভেসে আর কতদিন। রাবেয়া তরুর দিকে তাকিয়ে রইল। মেয়েটা হুট করে অনেক বড় হয়ে গেল নাকি? এরকম ভারী ভারী কথা কীভাবে বলছো? রাবেয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি রানী হতে চাই না মা। আমি আমার রাজকন্যার মুখের দিকে তাকিয়ে বাকি জীবন কাটাতে চাই। তা হয় না মা। তোমার জীবনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে পারলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো আজীবন মা। সারা জীবন আমি অনুতাপ নিয়ে বাঁচবো যে আমার জন্য আমার মায়ের জীবন এলোমেলো। আমি এই গ্লানি নিয়ে বাঁচতে চাই না। আমি যত সুখে থাকি, এই যাতনা আমাকে সুখে থাকতে দিবে না। রাবেয়া মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে বলল, তার ছোট্ট তরু অনেক বড় হয়ে গেছে। রাবেয়া সারা রাত ঘুমাতে পারল না আর। এই ঘর, এই সংসার তার হাতে সাজানো। এই ঘরটা করার সময় রাবেয়া কী অক্লান্ত পরিশ্রম করেছে একমাত্র তিনিই জানে না, আল্লাহ। অথচ সেসব দখলদারি এখন অন্য কারো কাছে। তবুও রাবেয়া মেয়ের নিয়ে পড়েছিল, ভালো ছিল। অথচ এখন নাকি নিজের সংসার ছেড়ে চলে যেতে হবে তাকে। এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেন সবাই। রাবেয়ার ভয় হয় তার মেয়ের কী হবে। সবাই রাবেয়াকে গিয়ে ভাবতে গিয়ে তরুর জীবন অনিশ্চিত করে ফেলছে না তো। সারা রাত কেটে গেল এসব ভেবে। এরপর ভোরতে রাবেয়া কাজে ব্যস্ত হয়ে গেল। বিকেলের দিকে রাবেয়াকে না জানিয়ে পাত্রপক্ষ আসলো। রাবেয়া তখন রান্নাঘরের সামনে বসে লাকড়ি বাজছে। তরু পড়তে বসে। হুট করে রাবেয়া নিজের ভাইকের কথা শুনতে পায়। চমকে দেখে তার বড় ভাই রাজীব এসেছে। এই অসময়ে ভাইকে দেখে রাবেয়া কিছুটা অবাক হয়। কাহিনী কি বুঝতে পারে আলমগীর যখন আমেনাকে বলল, রাবেয়াকে সাজিয়ে দাও তো একটু, পাত্রপক্ষ এসেছে রাবেয়াকে দেখতে। রাবেয়ার পায়ের নিচের মাটি সরে গেল এই কথা শুনে। ততক্ষণে তরু লতা দুজনে এসে হাজির। তরুর মুখে স্লান হেসে হেসে তরু বলল, আজকে আমি তোমাকে সাজিয়ে দেবো মা। রাবেয়ার হাত পা ভয়ে ঠান্ডা হয়েছে। এই কোন সর্বনাশ হতে চায়? কেন এরা সবাই মিলে এরকম উঠে পড়ে লেগেছে? রাবেয়ার চোখ টলমল করতে লাগলো। আমিনার মুখ গম্ভীর। রাবেয়া চলে গেলে সব কাজ তাকে করতে হবে। আমিনার একটা কাতান শাড়ি পরানো হয়েছে রাবেয়াকে। রাবেয়ার বয়স বেশি না, তাকে সাজানোর পর বেশ রূপবতী লাগছে। কেউ বলবে না রাবেয়ার এত বড় একটা মেয়ে আছে। পাত্র পাত্রের মা, বোন, খালা, মামা এসেছে। রাবেয়াকে সামনে নিয়ে যাওয়া হলো। আলমগীর উপর থেকে ফাইজানকে ডেকে এনেছে। ফাইজান অবাক হয়ে তরুর দিকে তাকিয়ে রইল। দরজার বাহিরে তরু দাঁড়িয়েছে। তরুর চোখ মুখ কেমন শুকনো লাগছে। মেয়েটার বুকের ভিতর কেমন উথাল পাথাল করছে কে জানে। সবাইকে এড়িয়ে তরু চোখ মুছে নিল। ভাইজান তা দেখে চোখ নামিয়ে নিল। আমরা অন্যের কষ্ট কেউ কি কখনো বুঝি? যার কষ্ট সেই বুঝে, আর কেউ না। মানুষ যতই বলে অন্যের কষ্ট ভাগ করে নিব, আদৌ কি তা সম্ভব? হলে ভাইজান অনেক আগে এই মেয়েটার সব কষ্ট নিজের করে নিত। রাবেয়ারকে সবারই পছন্দ হয়েছে। আলমগীর স্বস্তির নিঃশ্বাস ফেলে শুনে। অনেক বড় একটা চিন্তা ছিল এতদিন তার মাথায়। এবার রাবেয়াকে দিয়ে তাড়াতে পারলে তরুকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারবে। এরপর রাবেয়া নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে আগের স্বামী সম্পদ নিয়ে মাথা ঘামাতে আসবে না। আলমগীর অনেক দিন আগেই এই পরিকল্পনা করেছে। আলমগীরের পরিকল্পনা আরও সহজ করে দিল রাবেয়ার ভাই রাজীব। বিছনায় শুয়ে আমিনা বিরক্ত হয়ে বলল, রাবেয়া বিয়ের কথা ওঠানোর তো কোনো দরকার ছিল না। রাবেয়া চলে গেলে বাড়ির কাজ সব কে করবে? আলমগীর হিসাব করেছে ছোট ভাইয়ের সম্পদ। আমিনার কথায় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, বেশি কথা বলবা না। আলমগীরের
আমিনা রাগ হলো আলমগীরের কথা। আলমগীর কিছুক্ষণ পর বলল, বেয়াক্কেল মহিলা, তোমার মাথায় এটা আসে না যে রাবেয়াকে বিদায় করতে পারলে সম্পদের ভাগিদার কমে যাবে? রাবেয়া নিজের সংসার গেলে প্রথম সংসারের ব্যাপারে আর মাথা ঘামাবে না। এরপর তরুর একটা ব্যবস্থা করে ফেলা যাবে। আমিনা সবটা বুঝে আনন্দিত হলো। আসলে তো এই বিল্ডিং তরুর বাবা করা। রাবেয়া এখন সব মেনে নিচ্ছে। সে যে কোনো মুহূর্তে ফনা তুলে যদি বসে, নিজের অধিকার বুঝে নিতে যদি সচেষ্ট হয়, তখন কি হবে? সব ভেবে আমিনা আলমগীরকে জড়িয়ে ধরল। স্বামীর মাথায় এত চিকন বুদ্ধি, আমিনার মাথার মধ্যে এই বুদ্ধি আসে না। পরদিন সকালবেলা আমিনা রাবেয়াকে বলল, রাবেয়া, এখন থেকে এই কয়েকদিন তুই চুলার পরে আসিস না। বিয়ের আগে মাইয়া মানুষ নিজের যত্ন নেওয়ার দরকার। আমি হলুদ বাইটে দিমু, সারা গায়ে মেখে কিছুক্ষণ বসে থাক। রাবেয়া অবাক হয়ে আমিনাকে দেখতে লাগলো। অতঃপর নিঃশব্দে উঠে চলে গেল। তরু স্কুল থেকে ফিরে এসে দেখলো মা আনমনা হয়ে বসে জানলার সামনে। মায়ের মুখটা কেমন আষাঢ়ের ঘনঘটা। তরু শান্ত স্বরে বলল, মা। রাবেয়া চমকে উঠল মেয়ের ডাক শুনে। কোনো ভাবনায় হারিয়েছিল এতক্ষণ, রাবেয়া নিজেও জানে না। মেয়েকে দেখে আপনাতে দুই চোখ ভিজে উঠল রাবেয়ার। তরু মায়ের সামনে কাঁদল না। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, এরকম খুশির সময় কাঁদতে নেই। আমার তো খুব আনন্দ হচ্ছে মা। আমার মায়ের একটা সংসার হবে ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে। রাবেয়া কাঁদতে কাঁদতে বলল, এখন বুঝছিস না? যখন চলে যাব তখন ঠিকই বুঝবি মা না থাকার যন্ত্রণা কেমন। দুনিয়া যখন অন্ধকার লাগবে, আকণ্ড তৃষ্ণার যখন মাকে খুঁজবি, হাতড়ে দেখবি মা পাশে নেই, তখন বুঝবি এই দুনিয়া কত নিষ্ঠুর। তরু হেসে ফেলল মায়ের সামনে। হেসে বলল, না গো মা, কিছু হবে না। ভেবো না, আমি ভালো থাকবো। মাকে এসব বলে তরু দ্রুত ছাদে উঠে গেল। এই সময় লতা স্যার লতাকে পড়ায়। ছাদে কেউ নেই। ছাদে গিয়ে তরু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদতে লাগলো। তরুর বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ইচ্ছে করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে। মা, তুমি যেও না আমাকে ছেড়ে। আমি বাঁচবো না মা। কিন্তু বলতে পারল না তরু। বলল সে ভীষণ স্বার্থপর হবে সেটা। নিজের ভালো থাকার জন্য মায়ের জীবন আর কত নষ্ট করবে। কাঁদতে কাঁদতে তরু ছাদে লুটিয়ে পড়ল। ভাইজানে ভীষণ মাথা ধরেছে। আজ লতাকে আর পড়াতে যায়নি। জানলা দিয়ে দেখলো তরু কেমন করে কাঁদছে। ভাইজানের মন খারাপ হয়ে গেল তরুর কান্না দেখে। অনেকক্ষণ ধরে সব সহ্য করতে না পেরে ভাইজান উঠে এলো। তরুর পেছনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তরু। তরু চমকে উঠল। ভাইজানকে দেখে ভূত দেখার মতো চমকালো তরু। ভাইজান তো লতাকে পড়ানোর কথা। এই সময় কোনো দিকে না থেকে তরু দৌড় দিতে গেল। ভাইজান আচমকা তরুর হাত চেপে ধরল। ভীষণ ভয় পেয়ে কুঁকড়ে গেল তরু। ভাইজান আজ আর ভয় পেল না। বুকে সাহস নিয়ে বলল, তোমার দুই চোখের জল মুছে দেওয়ার অধিকার দিবে আমাকে তরু? সারা জীবনের জন্য এই অধিকারটা চাই আমি। তরু হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি যাতা বলছেন এসব আপনি? ভাইজান আর একটু এগিয়ে এসে বলল, আমি যা বলছি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ভেবে বলছি তরু। এই কথাটা তোমাকে অনেক আগের থেকে বলবো ভাবছি। তরু বলল, আপনি জানেন না আপনাকে লতা ভীষণ পছন্দ করে। তাতে আমার কি? আমি তো লতাকে কখনো ওভাবে দেখিনি। ভাবেননি যখন, এখন থেকে ভাবুন। আমাকে নিয়ে আর কখনো এসব ভাববেন না। আর কখনো এসব কথা বলবেন না আমাকে। ভাইজান আর কিছু বলার সুযোগ না দিয়ে তরু চলে গেল দ্রুত পায়ে। ভাইজান তাকিয়ে রইল তরুর দিকে। তারপর হেসে বলল, একবার যখন বুকে সাহস নিয়ে বলতে পেরেছি, তো আর কোনো কিছু পরোয়া ভাইজান করবে না তরু। সারা জীবন বলবো এই কথা তোমাকে আমি। প্রেমে পড়লে নাকি মানুষের অনেক চেঞ্জ হয়। ভীতু মানুষ সাহসী হয়। আমি ভীতু মানুষ যখন সাহস করে তোমার হাত একবার ধরতে পেরেছি, কারো ক্ষমতা নেই আমাকে তোমার থেকে দূরে সরার। তরুর নিচে গিয়ে হাঁপাতে লাগলো। ওই লোকটা তরুর সবসময় মনে হতো কেমন মুখ চোরা লাজুক, অথচ কি সাহস লোকটার। তরুর হাত চেপে ধরলো। নিজের হাতের দিকে তাকালো তরু। আচমকা হেসে ফেলল। লোকটা তো পুরোপুরি পাগল। হঠাৎ করে তরুর কিশোরী মনটা কেমন খুশি খুশি হয়ে উঠল। লতা সেজেগুজে এসেছে তরুর রুমে। তরুকে আপন মনে হাসতে দেখে লতা বলল, এভাবে হাসছিস কেন? তরু চুপ করে রইল। লতা ফিসফিস করলো, তুইও কি কারো প্রেমে পড়ছিস নাকি? তোর একবার ইচ্ছে হলো বলে যে না, আমার প্রেমে একজন পড়েছে, কিন্তু বলল না। কেননা তরু জানে এই কথা শুনলে লতা খুব বাজেভাবে রিয়েক্ট করবে।
তার চাইতে বড় কথা, এসব জানলে মা বিয়েতে বেঁকে বসবে। লতা তরুদের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ সিঁড়ির সামনে ঘুরঘুর করতে লাগলো। একবার ইচ্ছে হলো ছাদে যেতে, কিন্তু সাহস হলো না। লতার আব্বা একটু আগে চেয়ার নিয়ে উঠোনে গিয়ে বসেছে। যদি দেখে ফেলে লতাকে, লতার মন খারাপ হয়ে গেল। ভাইজানের জন্য আজ কত সুন্দর করে সেজেছে, অথচ ভাইজান একবারও দেখতে পেল না। এত কষ্ট বৃথা যাবে তার। আজ রাবেয়ার বিয়ে, সকাল থেকে আকাশ কালো হয়ে আছে। তরু বসে আছে রান্নাঘরে, মুরগির চামড়া বাঁচতে বসেছে তরু। বলা যায় মায়ের কাছ থেকে পালাতে তরু এখানে এসে বসে আছে। মায়ের দিকে তাকাতে পারছে না তরু। মায়ের অশ্রু ভেজা চোখের দিকে তাকালে তরুর বুকটা কেঁপে ওঠে। মায়ের দিকে তাকালে তরুর ইচ্ছে করে বলে, মা তুমি যেও না, আমার কাছে থাকো। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, কিন্তু বলা যায় না। কান্না গলায় এসে আটকে যায়, মায়ের দিকে তাকাতেই আটকে যায়। রাবেয়া জড়বস্তু নিয়ে বসে আছে, কোনো আবেগ নেই, অনুভূতি নেই। কেউ রাবেয়ার মতামতের কোনো দাম নেই। মেয়েটা এখনো ছোট, মেয়েটা বুঝতে পারছে না কিছু। বুঝতে পারলে কখনো এই কাজে রাজি হতো না। মেয়েটা কিভাবে থাকবে একা একা? রাবেয়ার কেমন কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছে। তরুর বাবা মারা গেছে যেদিন, সেদিন যেমন লেগেছিল রাবেয়ার আজ তেমন লেগছে। আজকের পর তরুর বাবাও নেই, মাও থাকবে না। পাত্রপক্ষ থেকে মোহরানার জন্য মেহমান এসেছে 30 জন। বিয়ের সম্পূর্ণ খরচ তরুর চাচা করছে। ভাইয়ের এত লাখ লাখ টাকা সম্পদ ভোগ করতে হলে একটু খরচাপাতি করা লাগবে, নয়তো লোকের চোখে ভালো হবে না। পাত্রের 2 বোন মিলে রাবেয়াকে সাজাতে লাগলো। রাবেয়ার কেমন হাসি পেল। এই বয়সে আবার বিয়ের সাজ, কেমন হাসির কথা। বিধবার শরীরে আজ বিয়ের লাল বেনারসি উঠল। আহারে জীবন। রাবেয়াকে কোনো মতে সাজানো হলো। আয়নায় নিজেকে দেখে রাবেয়া চোখ বন্ধ করে ফেললো। দম বন্ধ হয়ে আসছে তার। তরু কই? সকাল থেকে মেখে দেখে না রাবেয়া। কাজী এলো বিয়ে পড়াতে, রাবেয়া কবুল বলতে বলেছে। রাবেয়া আকুল হয়ে কাঁদছে আর বলছে, আমার তরু কই? আমার তরুকে ডাকো, আমার মেয়ে না হলে আমি কবুল বলবো না। রাবেয়া কান্না দেখে বিরক্ত হয়ে পাত্রের বোন বলে, এত নাটক কিসের? এখন বিয়ের দিন, বিয়ের আগে মেয়ের জন্য এত আদর কই ছিল? এত আদিক্ষেত হলে বিয়েতে কেন মত দিয়েছ? রাবেয়ার বুকের তীরের মতো বিঁধল কথাগুলো। তরুকে পাওয়া গেল না। রাবেয়া কাঁদতে কাঁদতে কবুল বলল। কি অদ্ভুত অনুভূতি। তরুর বাবার সাথে বিয়ের দিনও কবুল বলার সময় রাবেয়া কেঁদেছিল, অথচ সেদিনে আজকের মতো কষ্ট হয়নি রাবেয়ার। আজকে যেমন মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তরু বসে আছে ভাইজানের রুমে। ভাইজান নিজে উঠানে প্যান্ডেলে মেহমানের খাবার ওখানে ব্যস্ত। তরুকে সবার কাছ থেকে লুকিয়ে এখানে এনে বসিয়ে রেখেছে আমেনা। কেননা আলমগীর এর ভয় রাবেয়া তরুকে দেখলে দুর্বল হয়ে পড়বে। এর চাইতে নিরাপদ জায়গা নেই। এখানে কেউ তরুর খুঁজবে না। আমেনা তরুকে বলল, তরু তুই যদি যাস তোর মায়ের বিয়েতে সুন্দর করে হোক, ঝামেলা ছাড়া, তাহলে এখানে বসে থাক কিছুক্ষণ, বের হবি না। তুই ওখানে গেলে পাত্রপক্ষ নানা রকম কথা বলতে পারে। তোর মায়ের সুখের সংসার করতে হলে তোকে এখানে লুকিয়ে থাকতে হবে কিছুক্ষণ। তরু চাচির কথায় রাজি হলো। আমিনা তরুকে এখানে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিল দরজায়। যাওয়ার সময় বলে গেল, 0.5 ঘন্টা 1 ঘন্টা পরে এসে দরজা খুলে দিবে। তোর মায়ের কবুল বলা পর্যন্ত তুই আড়ালে থাকিস। রাবে বারবার নিজের ভাই বোনদের বলল, তরুকেই ওকে ডাকেন। কেউ অতটা আগ্রহ নিয়ে তরুকে খুঁজল না, বরং সবাই খুশি হলো তরু না থাকায়। তরুকে দেখলো রাবেয়া কান্নাকাটি করে সিনকেট করবে। সবাই চায় সুন্দরভাবে সমাধান হোক। সত্যি সত্যি তরু ছাড়া সব কাজ হয়ে গেল। রাবেয়া শুধু পাগলের মতো তরু তরু করতে লাগলো। তরু অনেকক্ষণ ধরে বসে আছে, কেউ আসছে না। তরু কয়েকবার লতাকে ডাকলো, চাচাকে ডাকলো, কেউ শুনল না। বিয়ের বাড়ি এত চিৎকারের মধ্যে তরুর দুর্বল আওয়াজ কারো কানে যায়নি। তরুর কেমন বুকের ভেতর পুড়ছে। মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, অথচ পারছে না বের হতে এখান থেকে। মাকে আজকে তরুকে একবার দেখতে পারবে? বিদের সময় রাবেয়া গলা ফাটিয়ে মেয়েকে ডাকতে লাগলো। ভাইজান অনেকক্ষণ ধরে মনে মনে তরুকে খুঁজছে, কিন্তু দেখছে না। কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না তরুর কথা। তরুর মায়ের কান্না দেখে ভাইজানের বুকটা কেমন খালি খালি লাগতে লাগলো। রাবেয়া পাগলের মতো চিৎকার করছে। ছাদ থেকে তরুও চিৎকার করে কাঁদছে মাকে দেখে। কিন্তু ভাগ্য ভীষণ নিষ্ঠুর। আমেনা বলল, না তরু কোথায় আছে? সবাই রাবেয়াকে বলল,
এরকম করিও না। মেয়েটা হয়তো মন খারাপ দেখে কোথাও নিরিবিলিতে বসে আছে। সব ঠিক হয়ে যাবে। এসব চিন্তা বাদ দিয়ে তুমি নতুন জীবন শুরু করো। তোরও কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো ফ্লোরে। মেহমানরা সব বিদায় নেওয়ার পর ভাইজান দম ফেলার ফুসরত ফেল। লতার বাবা নিজেই ভাইজানকে বলল, বিনীতভাবে অনুরোধ করে বলল, বাবা, আমাদের তো কেউ নেই তেমন। তুমি যদি আজকে একটু মেহমানদের খাওয়ার অন্য সব কিছু দেখাশুনো করতে, বড় উপকার হতো আমাদের। তুমি ছাড়া নিজের লোক তো কেউ নেই। ভাইজান সকাল থেকেই ব্যস্ত ছিল। বিকেলে এসে রুমে ঢুকলো। এই তালাটা আমিনার দেওয়া। একটা চাবি ভাইজানের কাছে, অন্যটা আমিনার কাছে। ভেতরে এসে ভাইজান চমকে উঠল। তরু মাটিতে লুটিয়েছে অজ্ঞান হয়ে। তরু এখানে কেন? ভাইজান বুঝতে পারছে না। টেবিলের উপর থেকে পানি এনে তরুর চোখে মুখে ছিটিয়ে দিল ভাইজান। তরুর জ্ঞান ফিরল না। তরুকে তুলে বিছানায় শুইয়ে দিল ভাইজান। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে তরুর। সকাল থেকে আকাশ অন্ধকার ছিল। সবাই ভয়ে ছিল বৃষ্টি যদি এলো বিকেলে, মেহমান বিদায় হওয়ার পর। ভাইজান রুমের জানলা বন্ধ করে দিল। দরজাটা খুলে রাখলো ভাইজান। কেউ এলে যাতে কোনো কিছু খারাপ না ভাবে। সরিষার তেলের বোতল এনে তরুর হাতে পায়ে মাসাজ করে দিল ভাইজান। কিছুক্ষণ পর তরুর যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে অন্ধকার, বিদ্যুৎও নেই। তরু অন্ধকারে লাফিয়ে উঠল। ভাইজান চেয়ারে বসা, মোবাইলে ফ্ল্যাশ অন করতে তরু ঘাবড়ে গেল ভাইজানকে দেখে। ভাইজান তরুকে জিজ্ঞাসা করলো, আমার মা কই? ভাইজানের বুকটা ভারী হয়ে গেল এই প্রশ্নটা শুনে। তরুর মা তরুকে পাগলের মতো খুঁজছে, অথচ মা মেয়ে কেউ কাউকে দেখলো না। তরু বিছানা থেকে লাফিয়ে বের হতে নেবে, সেই মুহূর্তে ভাইজান বলল, আন্টি নেই, তরু নিয়ে গেছে ওনাকে। তরু হাত পা কেমন জমে গেল। সেখানে ধপাস করে বসে গেল তরু। নিঃশ্বাস বন্ধ হওয়া যন্ত্রণা বুক চেপে বলল, মা নেই? ভাইজান এগিয়ে এসে তরুর হাত ধরে বসে পড়ল ফ্লোরে। তারপর নরম সুরে বলল, নিজেকে সামলাও তরু। তোমার নিজেকে নিজের অভিভাবক হতে হবে। তুমি সাহসী মেয়ে তরু, এভাবে ভেঙে পড়ো না তুমি। তরুর দুই চোখ দিয়ে শ্রাবণের ধারা বইতে লাগলো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তরুর। মা নেই, এই মা চলে গেছে এই বিশ্ব সংসারে তরুর। তার কেউ নেই আজ থেকে। তরুর বাবা নেই, মা নেই, মাও নেই। তরু এতিম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে উঠল তরু। ভাইজান কোনো কিছু পরোয়া না করে তরুর মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে বলল, ভেঙে পড়ো না তরু। কে বলছে তোমার কেউ নেই? তোমার মা আছে, তোমার আমি আছি। তুমি চাও আর না চাও তরু, তুমি আমার। আমি সবসময় তোমার পাশে আছি। ভয় পেও না তরু, মনে সাহস রেখো। তুমি নিজের সব চেয়েছো আন্টির জীবনটা সুন্দর হোক। তোমার এই চোখের পানি দেখলে আন্টি কি ভালো থাকবে? তুমি তো সাহসী মেয়ে তরু। সাহসী মেয়েরা সবসময় বুকে সাহস রাখে। তরু উঠে দাঁড়িয়েছে বসা থেকে। ভাইজান তরুর হাত চেপে ধরেছে। তরু আলগোছে হাত ছাড়িয়ে নিল। নরম সুরে বলল, আমার জন্য কাউকে ভাবতে হবে না, আপনারও ভাবতে হবে না। আমি তো ভাবতে চাইছি না তরু। তোমার সব ভাবনা আমার করে নিতে চেয়েছি, তাও করতে হবে না। আমি এভাবে ভালো আছি। আমি তো ভালো নেই তরু। মনে করো আমি নিজে ভালো থাকার জন্য না হয় তোমাকে আমার করে চাইছি। তুমি ফিরিয়ে দিলে আমি তোমাকে চাইব। তরু মলিন হেসে বলল, করুণা দেখাচ্ছেন কেন তো? আমার বাবা নেই, মা নেই বলে আমি কারো করুণা চাই না। তুমি না চাইতে পারো, তুমি শক্ত মনের মানুষ। আমি এত শক্ত মনের মানুষ নই তরু। তুমি না হয় আমাকে একটু করুণা করো। করুণা করে হলেও একটু আমার হও। ভাইজান তরুর খুব কাছে এসে দাঁড়ালো। তরুর হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, একটু করুণা করো তরু, করুণা করে হলেও ভালোবাসো। তরু জবাব দিতে পারল না। তবে আর দাঁড়ালো না সেখানে। নেমে গেল নিচে। বাড়িতে কেউ নেই। লোকজন তেমন একটা। তরুর মামা খালারা কেউ নেই। আশেপাশে বাড়ির দু একজন মানুষ এসে তরুকে দেখে জিজ্ঞাসা করলো, কই ছিলি তুই? তোর মা তোরে এত খুঁজছিল, কই গিয়ে লুকাইছিলি? তরু জবাব দিল না। কারো কথা জবাব দেওয়া বা কিছু বলার মতো মানসিক শক্তি তরুর নেই। তরুর হাত পা সব কেমন অসাড় হয়ে যাচ্ছে। মাথার ভিতর ধপধপ করছে। সারাদিন না খাওয়া তরুর পেট মোচড় দিচ্ছে, অথচ বিষের মতো লাগছে সব কিছু। চাচিকে দেখলো পাশের বাড়ির দুজন মহিলার সাথে হাসাহাসি করছে। বৃষ্টিতে এরা আটকে গেছে, বৃষ্টি কমলে সবাই বাড়ি যাবে। সবাই খোশ গল্প করছে। তরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমিনার দিকে। মনে মনে বলল, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি চাচি।
আপনাকে আমি কখনো ক্ষমা করব না। তারপর নিজের রুমে চলে গেল। ফাইজান বসে বসে তরুকে নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর আলমগীর এসে ফাইজানকে ডাকলো খেতে যাওয়ার জন্য। ফাইজান নিচে এসে সবাই আছে তরুকে ছাড়া। তরুকে না দেখে ফাইজানের বুকের ভিতর কেমন খালি খালি লাগতে শুরু করলো। লাজ লজ্জা ত্যাগ করে বলল, তরু খেতে আসেনি। আমিনা বিরক্ত হয়ে বলল, আর বলিও না, সব নাটকবাজ মেয়ে। মায়ের বিয়ে দেওয়ার জন্য কত লাফালাফি করলো ওই মেয়ে, এখন নাটক দেখায় ঘরের দরজা বন্ধ করে দিছে। খেতে ডাকছে লতাও, ও খাবে না। কত বড় বেয়াদব চিন্তা করো, নিজে গিয়ে তোমার রুমে লুকিয়ে বসেছিল, এখন আবার নিজেই নাটক করছে। ফাইজানের ভাবনার বিষয় হলো না, যদি নিজে গিয়ে লুকায় তাহলে ওরে বাইরে থেকে তালা দিল কে চাচি? যে ওরে তালা দিচ্ছে সে তো জানতো ও ভিতরে, তাহলে সে কেন তালা দিল, খুলে দিল না? আন্টি এত কান্না করছিল মেয়ের জন্য, কোনো মানুষের পক্ষে সম্ভব না সে কান্না অগ্রাহ্য করার। আমিনা এক নজর আলমগীরের দিকে তাকালো। আলমগীর হেসে বিগলিত হয়ে বলে, কে জানে বাবা, ও হয়তো ওর মামা খালারা কাউরে দিয়ে এই কাজ করেছে। ভাইজান খেতে খেতে বলল, কিন্তু আমার রুমের চাবি তো আমার আর চাচি ছাড়া কারো কাছে নেই। আমিনার মুখ কালো হয়ে গেল, মুখ ভুতা করে বলল, আমার চাবিটা তো খুঁজে পাইনি সকাল থেকে, হয়তো তরু চুরি করে নিয়ে গেছে কোন ফাঁকে। ভাইজান আর কথা বাড়ালো না, তবে এরা যে ভীষণ মিথ্যেবাদী আর স্বার্থপর তা বুঝে গেল। বিছানায় পিঠ দিতে ভাইজানের মনে পড়লো, তরু তো সকাল থেকে ও খেয়ানেই ছিল, তাহলে তো সারাদিন কিছু খায়নি। ঘড়িতে রাত 10:30। ভাইজান আশেপাশে কয়েকটা রেস্টুরেন্টে কল দিল খাবার হোম ডেলিভারি দেওয়ার জন্য। প্রায় সব রেস্টুরেন্টের সার্ভিস ততক্ষণে ক্লোজ হয়ে গেছে। ভাইজান কল দিয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি দেখে কেউ হোম ডেলিভারি দিতে আসতে চাইল না। অগত্যায় ভাইজান নিচ থেকে বের হয়ে গেল। ঝড় জল মাথায় নিয়ে হলো তরুর জন্য খাবারের ব্যবস্থা করতে। ভাইজান খাবার নিয়ে ফেলল তখন রাত প্রায় 12টা বাজে। বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছে ভাইজান। তরু জানলা খুলে অন্ধকারে তাকিয়েছে বাইরে। হুট করে জানলায় ভাইজানের মুখ দেখে ভয়ে চমকে উঠল। তরু এলোমেলো ভাবনার মধ্যে দিয়ে ভাইজান এসে হাজির হয়ে ভয় পেল। এছাড়া ভাইজান এই মুহূর্তে এখানে কেন? ভিজে জবজবে হয়ে ভাইজান বলল, এই প্যাকেটটা নাও তরু, রাতে কিছু খাওনি, সারাদিন তো না খাওয়া, না খেয়ে থাকলে সকালে বিছানা থেকে ওঠার শক্তি পাবে না। এখন আন্টি নেই, কেউ তোমাকে ডেকে খাওয়াবে না। তরু বলল, আপনাকে কে বলছে এভাবে এখানে আসতে? তাহলে কিভাবে তোমার সাথে কথা বলতাম বলো? দরজা তো তুমি খুলতেই না। এখন তুমি না খেয়ে থাকবে, ব্যাপারটা আমার সহ্য হতো না, অপরাধবোধে ভুগতাম। তোর বিষণ্ণ হলো। তাহলে অপরাধবোধ থেকে মুক্তি পেতে আমাকে খাওয়াতে চাইছেন? না তরু, ভালোবাসি বলে তোমার না খেয়ে থাকা আমাকে কষ্ট দেয়। ভালোবাসা না থাকলে তো অপরাধবোধের প্রশ্ন আসতো না। ভালোবাসা না থাকলে কি এত রাতে বের হয়ে যেতাম এই বৃষ্টির মধ্যে? তুমি আমাকে ভালোবাসতে হবে না, তবে আমি তোমাকে ভালোবাসি ভীষণ, এটুকু তোমাকে আমি 1000বার বলে যাব। তরু কিছু বলল না। ভাইজান জানলা দিয়ে বিরিয়ানির প্যাকেটটা দিয়ে বলল, খেয়ে নিও তরু, তোমাকে নিজের জন্য ভালো থাকতে হবে। ভাইজান চলে যাওয়ার পর তরু উঠে গিয়ে খাবারের প্যাকেটটা নিল। বিরিয়ানি হালকা গরম এখনও আছে, ভালো করে পলিথিন দিয়ে মুড়ে রাখা। আচমকা তরুর 2 চোখ ভিজে উঠল। এতক্ষণ টের পেল তার ভীষণ খিদে পেয়েছে। আস্তে ধীরে খেয়ে নিল তরু। খেতে খেতে চোখের পানি মুছতে লাগলো। মা এখন কি করছে কে জানে? মার নিশ্চয় তরুর জন্য কলিজা জ্বলে যাচ্ছে। আজ রাত তরু একা ঘুমাবে। এরপর থেকে সারা জীবনের জন্য তরু একা। তরুর কেমন দম বন্ধ লাগছে, মনে হচ্ছে বিশাল এক মরুভূমিতে তরু একা, কেউ নেই, শীতল ছায়া হয়ে মাও নেই। জীবন এখন আর। সারা রাত তরু মায়ের জন্য কান্না করে কাটালো। তরু জানে এখন থেকে জীবন এভাবেই চলতে হবে তার। তবুও মায়ের জীবনে সুখ আসুক, তরুকে নিয়ে আর কষ্ট করবে অন্য জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল। এটা তো জীবন না। মায়ের তো এই জীবন পাওয়া ছিল না। জীবনের কাছে মায়েরও কিছু সুখ পাওয়ার কথা ছিল। তরু স্বার্থপরায় নিজের কথায় ভাবতে পারে না। তার যতই কষ্ট হোক না, কখনো কিছু বুঝতে দেবে না তরু। মা সুখী হোক, এটাই তরু কামনা। পরদিন সকাল হলো তরু নতুন প্রত্যাশা নিয়ে। নিজেকে নিজেই ভালো রাখবে তরু, কাউকে বুঝতে দেবে না তরুর কষ্ট হচ্ছে। নিজের কাছে এই নিজেই অঙ্গীকার তরুর।
কেয়া পাতার নৌকো পর্ব 3 পুরো গল্প প্লেলিস্টে।